স্পেনের যে বিমানবন্দরে আমি অবতরণ করেছিলাম, সেখানে ইংরেজি ভাষা খুঁজে পেতে আমার অনেক কষ্ট হয়েছে। ইংরেজি জানার পরেও পৃথিবীতে চলতে, ইন্টারন্যাশনালি কোথাও চলতে ঝামেলা পোহাতে হবে। আরবি জানি, ইংরেজি জানি, উর্দু জানি, বাংলা জানি, তারপরেও আমি কোনো রাস্তা খুঁজে পাবো না, মানুষের সাথে কথা বলতে পারবো না। কেননা বিমানবন্দরে যারা দায়িত্বশীল আছে স্প্যানিশ ভালো ইংরেজি জানে না। গোটা বিমানবন্দরে এক্সিট শব্দটা ইংরেজিতে খুঁজে পেতে কষ্ট হয়েছে, নাই। তো আমি হতবাক হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম, ঘটনা কি। তারপরে বাইরে বের হওয়ার পর তো আর কোথাও নাই। আমাদের দেশে অন্তত রাস্তাঘাটে বের হলে হয় বাংলা না হয় ইংরেজিতে তো কত শত সাইনবোর্ড আছে, কিন্তু স্পেনে বের হয়ে কোথায় ইংরেজি সাইনবোর্ড খুঁজে পাওয়া যায় না। মানে কিছুই আর চেনা যাচ্ছে না, জানা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, অচেনা অজানা সবকিছু। তো সেখান থেকে বের হয়ে ফ্রান্স, সেখান থেকে বের হয়ে ইতালি, সব জায়গায় একই অবস্থা। তখন মানুষের সাথে কথা বলে মানুষকে জিজ্ঞাসা করে যেটা জানা গেল যে ওই দেশে যে সমস্ত বাঙালিরা গেছে তাদেরকেও ওই দেশের ভাষা শিখে তাদের সাথে ব্যবসা করতে হচ্ছে। যে আমার মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন আফ্রিকান বন্ধু ছিল, সেই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আফ্রিকান বন্ধুর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল ফরাসি। তো তখন আমার কাছে এই জিনিসটা একটু খটকা লাগলেও এতটা তো অনুভূতি ছিল না যে কেন তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি হবে, এই পর্যন্ত আমি পৌঁছতে পারিনি। আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি হয়তো তারাও হয়তো এরকম একটা ভাষা শিখে, সে ভাষার নাম ফরাসি। কিন্তু তখন আমি বুঝলাম ফ্রান্স, স্পেন এবং ইতালি যাওয়ার পর যে আমাদের পুরো মুসলিম বিশ্বে আমরা যতগুলো সমস্যা এখন বহন করছি, এখন প্রত্যেকটা সমস্যার পিছনে ইউরোপ এবং ইংল্যান্ডের দীর্ঘদিনের ঔপনিবেশিক শাসনামল দায়ী। ইসরায়েল কে তৈরি করেছে? ঔপনিবেশিক শাসন আমলেই তৈরি হয়েছে। ওই পুরো শামকে ভেঙে একটা টুকরোকে লেবানন, একটা টুকরোকে জর্ডান, একটা টুকরোকে ফিলিস্তিন, একটা টুকরোকে ইসরায়েল, একটা টুকরোকে সিরিয়া, অথচ পুরোটা একটাই দেশ। কিভাবে তৈরি হলো? আজকে আরব বিশ্বের টুকরো টুকরো দেশ, এরা কিভাবে তৈরি হলো? কাশ্মীরের সমস্যা কারা তৈরি করলো? আফ্রিকান মুসলমানদের যে সমস্যা, এই সমস্যার জন্য কারা দায়ী? প্রত্যেকটা জায়গায় দেখবেন ওই ঔপনিবেশিক শাসনামলের যে ঘটনা প্রবাহ, সেগুলো দায়ী। তখন আমি দেখলাম যে আসলে এখানে যারা বসবাস করেছে ইংল্যান্ডে, ফ্রান্সে এবং ইতালিতে, তারা মেন্টালি, মানসিকভাবে আমাদের চাইতে বেশি স্বাধীন। মানে ফ্রান্সের একটা মানুষের মানসিকতা একজন বাংলাদেশ, পাকিস্তান, ভারতে জন্মগ্রহণ করা একজন নাগরিকের চাইতে বেশি স্বাধীন। কেন বেশি স্বাধীন? ফ্রান্স এবং ইতালি, স্পেনের নাগরিক এটা মনে করেছে যে আমি কেন আমার ভাষা বাদ দিয়ে অন্যের ভাষা শিখব। সে কোন লেভেলের উন্নাসিকতা বা কোন লেভেলের অহংকার, আত্ম অহংকার তার মধ্যে আছে, স্বাধীন চেতা মনোভাব তার মধ্যে আছে, যে সে তার পার্শ্ববর্তী দেশের ভাষাটা পর্যন্ত শিখবে না। বলে তুমি যদি আমার সাথে যোগাযোগ করতে চাও, আমার ভাষা শিখে যোগাযোগ করো, না হলে তোমার সাথে আমার যোগাযোগের কোনো প্রয়োজন নাই। আর আমরা তাদের তুলনায় মানসিকভাবে গোলাম। তার মানে আমি এটা বলছি না যে আপনি ইংরেজি ভাষা শিখিয়েন না, এটা বলছি না। আমি জাস্ট উদাহরণ হিসেবে তুলে ধরছি যে আমরা যে কলোনিয়াল মাইন্ডসেটটা বহন করি এখন পর্যন্ত, তার আলামত কি? আপনি যখন একজন মানুষকে দেখেন প্যান্ট শার্ট পরে আছে, তখন তাকে আপনি স্মার্ট মনে করেন। আর যখন কেউ পাঞ্জাবি পায়জামা টুপি পরে আছে, তখন তাকে আনস্মার্ট মনে করেন। এই মাপকাঠিটা আপনাকে তৈরি করে দিল কে? আপনি নিজের অজান্তে তৈরি করে ফেলেছেন। 190 বছর যার গোলামি করেছেন তারা প্যান্ট শার্ট পরত। ফলত অটোমেটিক আপনার রক্তের মধ্যে মিশে গেছে যে প্যান্ট শার্ট পরলে, স্যার বললে, সে অবশ্যই অন্যদের চাইতে একটু লেভেলে উঁচু। আর যদি প্যান্ট শার্ট না পরে, স্বাভাবিক পাঞ্জাবি পায়জামা বা লুঙ্গি থাকে, তাহলে সে অবশ্যই অন্যদের চাইতে নিচু। এটা আপনি নিজের অজান্তেই মাপকাঠি তৈরি করে ফেলেছেন।
এরকম অসংখ্য মানদণ্ড এবং মাপকাঠির মধ্যে আমরা আমাদের জীবনযাপন করি, যেগুলোতে আমরা গোলামি বহন করি। যেমন দাড়ি রাখার বিষয়ে যদি আমি বলি, যে আমরা দাড়ি রাখতে সংকোচ বোধ করি, যে দাড়ি রাখলে মানুষ কি বলবে, আমরা হেজিটেশনে ভুগি। তো এই হেজিটেশনটা আমাদের মধ্যে এসেছে কোথায় থেকে? এই হেজিটেশনটা আমাদের মধ্যে এসেছে মানসিক গোলামি থেকে, কলোনিয়াল মাইন্ড সেটআপ। এটা আমি আরো ভালোভাবে ফিল করলাম, অন্তত দাড়ির বিষয়টা ভালোভাবে ফিল করলাম কিভাবে? লন্ডনে যে ইহুদি পাড়া আছে, ইহুদিরা যে অঞ্চলে বসবাস করে, আমি ইচ্ছাকৃতভাবে দেখার জন্য গেছিলাম। তো 90% জনের বেশি জনের মুখে দাঁড়িয়ে আছে, অথচ ওই লন্ডনে যতজন মুসলমান বসবাস করে তার 90% জনের মুখে দাড়ি নাই। তাহলে ওই লন্ডনে বসবাস করা ইহুদিদের 90% জনের মুখে লম্বা দাড়ি, মুসলমানের নাই কেন? তার মানে মেন্টালি, মানসিকভাবে ইহুদি বেশি স্বাধীন। সে পরোয়া করে না যে আমি দাড়ি রাখলে দুনিয়ার মানুষ কি বলবে। কিন্তু মুসলমান পরোয়া করে যে আমি যদি দাড়ি রাখি তাহলে হয়তো আমাকে আনস্মার্ট লাগতে পারে, কেননা আমি যাদের গোলাম ছিলাম, আমার যারা মনিব ছিল, তারা তো দাড়ি রাখতো না। তো আমি যাদের গোলামি করেছি তারা তো দাড়ি রাখতো না, তো তারাই তো ছিল শাসক। তখন নিজের অজান্তে আমি তাদের অনুকরণ করতে চেয়েছি, এবং এখনো নিজের অজান্তে অনুকরণ করছি, এবং নিজের অজান্তে আমাদের অধঃপতনের জন্য আমাদের দিনকে দায়ী করছি। এই পরের পয়েন্টে আমি আসব। তো এই সমস্ত উদাহরণগুলো প্রমাণ করে যে কলোনিয়াল মাইন্ড সেটআপ, ঔপনিবেশিক গোলামির মানসিকতা আমাদেরকে পৃথিবীর অন্যান্য উন্নত জাতি, গোত্র, ধর্মের অনুসারী মানুষদের থেকে মানসিকভাবে পিছিয়ে রেখেছে। আপনি দেখেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, 3টে দেশই একসাথে 1947-এ জন্ম নিল। জওহরলাল নেহরু, গান্ধী, মাওলানা আবুল কালাম আজাদ, তারা বললেন আমরা সেকুলার ইন্ডিয়া প্রতিষ্ঠা করব, ধর্ম নিরপেক্ষ ভারত প্রতিষ্ঠা করব। মোহাম্মদ আলী জিন্নাহ, আল্লামা ইকবাল, তারা বললেন মুসলমানদের জন্য ভিন্ন রাষ্ট্র লাগবে। তাহলে ভারত প্রতিষ্ঠিত হলো সেকুলারিজমের উপর।